এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র কবে ইরান আক্রমণ করতে পারে? ইটালিতে জরুরি অবস্থা ঘোষণা। এবার দেউলিয়া হয়ে যাচ্ছে জাতিসংঘ, যা বলল মহাসচিব। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানির মহড়া। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র কবে ইরান আক্রমণ করতে পারে? যুক্তরাষ্ট্র ইসরায়েল কখন ইরানের উপরে হামলা চালাবে, এই প্রশ্ন এখন বিশ্বব্যাপী। কেননা একের পর এক মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে নোঙর করছে, আর সেই সাথে ট্রাম্পের হুঙ্কার। যদিও এই হুঙ্কারের মধ্যেই পর্দার অন্তরালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলছে, কেননা উভয় পক্ষই যুদ্ধ এড়াতে চাইছে। যুদ্ধ এড়িয়ে একটি শান্তিপূর্ণ ও প্রেস্টিজিয়াস সমাধান চাইছে। এই প্রেস্টিজিয়াস সমাধান অত্যন্ত কঠিন, কেননা এর সাথে রয়েছে ভূ রাজনৈতিক আধিপত্য ও সম্পদের সুরক্ষা বা লুটের স্বার্থ। ইরান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ খনিজ সম্পদের তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে। এই কারণে ইরানে ঢুকতে পারা একদিকে যেমন তার বিপুল সম্পদ লুণ্ঠনের সুযোগ, অন্যদিকে ভূ রাজনৈতিক আধিপত্যে মার্কিন ইসরায়েলি জোটকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। ইরান কেবল যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চায়নার সীমান্তবর্তী রাষ্ট্রই নয়, চাইনিজ বিআরআই প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশীদার এবং জ্বালানি নিরাপত্তার প্রধান ভরসাস্থল। কেবল এই দুইটি কারণে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার বাসভবন থেকে তুলে নিয়ে অঘোষিতভাবে রাষ্ট্রটির নিয়ন্ত্রণ নিয়েছে। গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়ানোর পেছনেও উল্লিখিত দুটি কারণ রয়েছে, কিন্তু ইরান দেশটি ভেনিজুয়েলা বা গ্রিনল্যান্ডের মতো নয়। এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই একই প্রক্রিয়ায় ইরানের দিকে হাত বাড়ানো আমেরিকা ইসরায়েল জোটের জন্য সহজ নয়। একই কারণে পর্দার অন্তরালে সংলাপের সমাধান খুবই কঠিন করে তুলেছে উভয় রাষ্ট্রের জন্য। যদিও এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা চলাকালীন কোনো ঘোষণা ছাড়াই ইসরায়েলকে দিয়ে ইরানের উপরে আক্রমণ চালিয়েছিল, এবারও একই ধরনের ঘটনা ঘটতে পারে। অনেকেই মনে করেন এই আলোচনার অবসরে যুক্তরাষ্ট্র মূলত ইরান আক্রমণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন, কেননা আলোচনার মধ্যেই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সমরসজ্জা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। ১৯৭১ সালের মার্চে যেভাবে পাকিস্তান করেছিল। এই বিপুল সমরসজ্জার অন্যতম কারণ ইরানের ওপরে চাপ সৃষ্টি করা এবং তাদেরকে ভয় দেখানো। কিন্তু ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে, মেঘ দেখে ভয় পাওয়ার মতো রাষ্ট্র তারা নয়, বরং ঝঞ্ঝার মধ্যেও নিজেকে রক্ষার সক্ষমতা তাদের রয়েছে। আর এখানেই যুক্তরাষ্ট্রের যত ভয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা। ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় হ্যারির প্রভাবে তীব্র বৃষ্টি ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সিসিলির নিশেমি শহরে ভয়াবহ ভূমিধসের কারণে অন্তত ১৫০০ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানা গেছে। ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছেন, নিশেমি শহরের কেন্দ্রের দিকে ভূমিধসের অগ্রগতি ঠেকাতে নিরাপত্তা বেষ্টনী ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী ভূমিধসের রেখা প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত রয়েছে। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো বলেন, ভূমিধস এখনও থামেনি এবং পরিস্থিতি আরও খারাপ হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে পারে। নিশেমিতে সাম্প্রতিক কয়েকদিনে দুটি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার গভীরতা কিছু স্থানে ৬ মিটার পর্যন্ত হতে পারে। ইটালির সরকার জাতীয় জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে ১০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে, যা ধ্বংসাবশেষ অপসারণ, জরুরি সেবা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। উত্তর ইতালির আরেনজানো ও জেনোয়ার মাঝে উপকূলীয় সড়ক ভিয়া অরেলিয়ায় ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সার্ডিনিয়ায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। ইতালির এই জরুরি অবস্থা মোকাবেলা করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। এবার দেউলিয়া হয়ে যাচ্ছে জাতিসংঘ, যা বলল মহাসচিব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্ব সংস্থাটির চরম আর্থিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন যে সদস্য দেশগুলো বকেয়া চাঁদা পরিশোধ না করলে আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল পুরোপুরি শূন্য হয়ে যেতে পারে। ১৯৩টি সদস্য দেশের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সংস্থাটি এক ভয়াবহ আর্থিক ধসের মুখে পড়বে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গুতেরেস তার চিঠিতে জানিয়েছেন,
জানিয়েছেন যে নির্ধারিত চাঁদা আদায় না হওয়ায় নিয়মিত বাজেট বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়েছে। অতীতেও বিভিন্ন সময় আর্থিক সংকট দেখা দিলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার বড় অঙ্কের অর্থ না দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে। তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও এই সংকট মূলত যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্তের ফলে তৈরি হয়েছে। জাতিসংঘের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি একাধিক সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং শান্তিরক্ষা তহবিল সহ নিয়মিত বাজেটে অর্থায়ন কমিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন মনে করে যে সংস্থাটি মার্কিন করদাতাদের অর্থের অপচয় করছে এবং তাদের অগ্রাধিকারগুলিকে গুরুত্ব দিচ্ছে না। গত জানুয়ারি মাসেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের ৩১টি সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এছাড়া মানবিক কর্মসূচিতেও তাদের অনুদান $17 বিলিয়ন থেকে কমিয়ে মাত্র $2 বিলিয়ন নামিয়ে আনা হয়েছে। মহাসচিব স্মরণ করিয়ে দিয়েছেন যে জাতিসংঘ সনদ অনুযায়ী চাঁদা দেওয়া প্রতিটি সদস্য দেশের আইনি বাধ্যবাধকতা। ২০২৫ সালের শেষ নাগাদ বকেয়া অর্থের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা মোট প্রাপ্যের ৭৭%। বিদ্যমান নিয়মের অসামঞ্জস্যতা তুলে ধরে গুতেরেস বলেন যে অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার বিধানটি এখন একটি দুধারে তলোয়ারে পরিণত হয়েছে, কারণ বাস্তবে যে অর্থ পাওয়াই যায়নি সেটিও ফেরত দিতে বলা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই ইরানের মহড়া। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান হরমুজ প্রণালীতে দুদিনব্যাপী সরাসরি গুলিবর্ষণ সহ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে। আগামী রোববার ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের এ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। ওয়াশিংটন জানিয়েছে যে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিড বোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের অব্যাহত হুমকি এবং ইরানের পরমাণু কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভ দমনের ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এদিকে দূতাবাসিক পর্যায়েও তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি শুক্রবার ৩০ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছেন যে তার দেশ একটি ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলি সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ৩০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ DIRCO এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় যে ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সেইডম্যানকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে দেশ ত্যাগ করতে হবে। দক্ষিণ আফ্রিকার এই কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলও সেই দেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনীতিক শন এডওয়ার্ড বাইনোভেল্টকে পাল্টা অবাঞ্ছিত ঘোষণা করে একই সময়সীমার মধ্যে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। এই পাল্টাপাল্টি বহিষ্কারের ফলে প্রিটোরিয়া ও তেল আবিবের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী এরিয়েল সেইডম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করেছেন, যা একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানের জন্য অবমাননাকর। এছাড়া তিনি ইসরায়েলি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইচ্ছাকৃতভাবে অবহিত করতে ব্যর্থ হয়েছেন। DIRCO স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ সুবিধার গুরুতর অপব্যবহার এবং ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের মৌলিক নীতিমালার পরিপন্থী। এই ধারাবাহিক আচরণ দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অপরিহার্য আস্থা ও প্রোটোকলকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত
অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। অজিত পাওয়ারের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে রাখা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শারদ পাওয়ার বলেন, আমি জানি না। প্রবীণ এই নেতার মন্তব্য থেকে রাজনীতি ও পরিবারের মধ্যকার স্পষ্ট বিভাজন ফুটে উঠেছে। 2023 সালের জুলাই মাসে অজিত পাওয়ার তার চাচার সঙ্গ ছেড়ে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। তার দল এনসিপি বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। শারদ পাওয়ার নিজেকে সাম্প্রতিক এই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখেছেন। তিনি দাবি করেছেন, আজ শনিবার সন্ধ্যায় পরিকল্পিত শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছেন। বারামতীতে সংবাদ সম্মেলনে পাওয়ার পরিবারের কেউ যোগ দেবেন কিনা জানতে চাওয়া হলে শারদ পাওয়ার বলেন, আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানি না। খবরের মাধ্যমে এটি জানতে পেরেছি। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এনসিপি এসপি নেতা অঙ্কুশ কাকাদের শুক্রবার জানিয়েছেন, অজিত পাওয়ার চেয়েছিলেন গত 12ই ডিসেম্বর শারদ পাওয়ারের জন্মদিনে তাকে বিভক্ত দুই দলের পুনর্মিলনের উপহার দিতে, কিন্তু সেই সময় এই একীকরণ সম্ভব হয়নি। কাকাদের মতে অজিত পাওয়ার তাকে সহ বিঠ্ঠল শেঠ মানিয়ার ও শ্রীনিবাস পাতিলের মতো প্রবীণ নেতাদের অনুরোধ করেছিলেন যেন তারা এই মিটমাটের ব্যাপারে মধ্যস্থতা করেন। এসব নেতার সঙ্গে শারদ পাওয়ারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অজিত পাওয়ারের সঙ্গে আলোচনার কথা স্মরণ করে কাকাদি বলেন, তিনি বলেছিলেন, সাহেবের সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক, দয়া করে তার সঙ্গে কথা বলুন, দেখুন কিভাবে এনসিপির দুই পক্ষ আবার এক হতে পারে।